শুরু করছি বাংলা বলছে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক তাদের চাকরি বহাল থাকলো, বলা ভালো তারা চাকরি ফিরে পেলেন। 2023-এর 12ই মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের যে নির্দেশে চাকরি খারিজ হয়ে গিয়েছিল ৩২,০০০ শিক্ষকের, ৩২,০০০ পরিবার আতান্তরে সংকটের মধ্যে পড়েছিলেন। তারপর দীর্ঘ আইনি জটিলতা, দীর্ঘ আইনি লড়াই আমরা দেখেছিলাম যে সেই সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ সেটাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও ডিভিশন বেঞ্চ সেই যে নির্দেশ সেই নির্দেশকে বহাল রেখেছিল। এরপর সুপ্রিম কোর্ট অবধি জল গড়ায়, সুপ্রিম কোর্ট ফের এটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরায় এবং অবশেষে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে ওই ৩২,০০০ শিক্ষকের কারো চাকরি খারিজ হচ্ছে না। দুর্নীতি হয়নি এমনটা নয়, কিন্তু কিছু মানুষ দুর্নীতি করেছেন, তার পরিপ্রেক্ষিতে এতজন মানুষ তাদের পরিবারকে সংকটে ফেলা যায় না, মানবিক দিকটাও দেখতে হয়। এটা আজকে স্মরণ করিয়ে দিল আজকের এই রায়। আর এখানেই প্রশ্ন উঠছে যে কিছুদিন আগেই আমরা দেখেছি যে এসএসসির যে 26,০০০ চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন সেক্ষেত্রেও বারবার যে প্রশ্নটা উঠছিল যে ডেফিনেটলি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের, অর্থাৎ চাল এবং কাকড় আলাদা করে, শুধুমাত্র তাদের কেন শাস্তির মুখে পড়তে হলো না, কেন তাদের অপরাধের দায় যারা নিরপরাধ তাদের মাশুল দিয়ে সেটাকে মেকআপ করা হচ্ছে, এই প্রশ্ন বারবার উঠেছিল। প্রশ্নের মুখে চলে এসেছিল ন্যাচারাল জাস্টিসের থিওরি যে যদি 100 জনের মধ্যে 99 জন অপরাধীও খালাস পেয়ে যায় তাও হতে পারে, কিন্তু একজন নিরপরাধ যেন শাস্তি পায় না। আজকে কিন্তু সেই থিওরিটাই আরও একবার তার অনুরণন শোনা গেল আজকের এই রায়। নিঃসন্দেহে অত্যন্ত সিগনিফিকেন্ট একটি রায়। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আশুতোষ চ্যাটার্জি, বিজেপির তরফ থেকে অভ্র সেন, কৃষাণু মিত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং এই ৩২,০০০-এর মধ্যেই একজন শিক্ষক প্রকাশ বীর, যাদের কপালে আজকে স্বস্তি, যাদের মুখে চোখে এই স্বস্তির হাসি, সেই প্রকাশ আমাদের সঙ্গে রয়েছেন। এবং আমাদের সঙ্গে জয়েন করছেন সায়ন ব্যানার্জি সিপিআইএমের পক্ষ থেকে, যিনি আইনজীবী। সায়ন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। তবে শুরুতে একবার চোখ রাখবো প্রতিবেদনে। প্রাইমারি টেট মামলায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস রাজ্য সরকারের। 2023 সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল তাকে নাকচ করে দিল ডিভিশন বেঞ্চ। ফলে চাকরি বহাল থাকছে 32,০০০ শিক্ষকের। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এমন কয়েকটি উল্লেখিত ঘটনাকে বড় আকারের দুর্নীতি বলা যাবে না। দুর্নীতি চিহ্নিত করা না গেলে এত বছর ধরে 32,০০০ চাকরিরতদের জীবিকা কেড়ে নেওয়া যায় না। 9 বছর ধরে যারা কাজ করছেন তাদের পরিবারের কথাও ভাবতে হবে। মুষ্টিমেয় কয়েকজনের জন্য সবার ক্ষতি করা যায় না। যারা এতদিন ধরে চাকরি করছিলেন তাদের পড়ানোর ধরন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। দীর্ঘ 9 বছর পর চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। দুর্নীতিতে 32,০০০-এর ভূমিকা ছিল কিনা তা প্রমাণ করতে পারেনি সিবিআই। আছে এবং কোনো ইরেগুলারিটির জন্য কিন্তু সবার চাকরি ভাবে যেতে পারে না। সিঙ্গেল বেঞ্চের অর্ডার স্যাটিসফাইড। আর সিবিআই অলরেডি ফাইন্ড করেছে যেগুলো কতগুলো ক্যান্ডিডেট যাদের সার্ভিস অলরেডি টার্মিনেট হয়েছিল, বাকি যারা ফল্ট অফ দ্য অথরিটির জন্য তাদের সার্ভিসটা কোনোভাবে টার্মিনেশন হতে পারে না, সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে স্যাটিসফাইড করেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। এটা আলটিমেটলি ডিসাইড হবে সুপ্রিম কোর্ট। আজকে আইদার অর রায় যেটাই হতো, যদি আমরা হেরেছি, যদি আমরা জিততাম, তাহলে আদার সাইড সুপ্রিম কোর্টে যেত। অবভিয়াসলি যাবো সুপ্রিম কোর্ট যাবো। কলঙ্কের দাগ থেকে মুক্তি পাওয়ায় রায়ের পর খুশিতে ফেটে পড়েন শিক্ষকরা। আমরা ন্যায়ের পথে ছিলাম, সেই জন্যই আজ আমাদের জয় হয়েছে। আমরা ভীষণ খুশি আছি। যে দুর্নীতির অভিযোগ উঠছিল সেটাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়ে একদম সমস্ত অর্ডার, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে খারিজ করে দিল। আমরা খুব খুশি। আমরা এতদিন দুর্নীতিগ্রস্ত কলঙ্ক নিয়ে বেড়াতাম, আজকে আমরা সেই জায়গা থেকে মুক্ত হলাম। হাইকোর্টের রায়ের পরে টুইট করেন শিক্ষামন্ত্রী, লেখেন এটা সত্যের জয়। আমরা নিরন্তর গত 5 মাস ধরে এই কেসের পেছনে আমরা
মগজমারি করে গেছি। আজকে তার এক ধরনের ফলাফল এসছে আপনাদের সামনে, আমাদের সবার সামনে। এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। ভাই বোনেরা চাকরি ফিরে পাওয়ায় খুশি জানান মুখ্যমন্ত্রী। আমার টিচাররা এই যে মানবিক দিক থেকে এবং কি করবো, আপনি আগান না মোবাইলটা, মোবাইল সামনে গান, কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। টেট বিতর্ক এবার যাচ্ছে সুপ্রিম কোর্টে, তবে ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে বহাল চাকরি প্রার্থীরা। তাই সব পক্ষের মতামত না শুনে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সর্বোচ্চ আদালত। এর আগে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। প্রাইমারি টেট মামলায় আজ জয় এসেছে, ফলে ভোটের আগে আপাতত স্বস্তির হাওয়া তৃণমূল শিবিরে। কলকাতা টিভি। আমি প্রথমে আসি প্রকাশের কাছে। আজকে প্রকাশ প্রায় 2.5 বছরের একটা আইনি লড়াই, এবং তারপর আজকের যে এই স্বস্তি, কোথাও কি আজকে আমি ডেফিনেটলি আজকে দাঁড়িয়ে ডিমোরালাইজ করতে চাইবো না, ডিসকারেজ করতে চাইবো না, কিন্তু ইতিমধ্যেই আমরা আজকে দেখেছি যে যারা চাকরি পাননি, যাদের মামলার ভিত্তিতে কোটাটার সূত্রপাত, তাদের তরফে আইনজীবীরা জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টে লড়াইটা হবে, এবং আপনাদের তরফ থেকেই ইতিমধ্যে ক্যাভিয়েটও দাখিল করা হয়েছে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ এই স্বস্তিটা সম্পর্কে কতটা কনফিডেন্ট? এই সাময়িক স্বস্তি নাকি আরও একটা আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি? প্রথমেই আমি ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার প্রতিটি সহনাগরিককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই জয় শুধুমাত্র 32,000-এর জয় নয়, এই জয় আইনি ব্যবস্থার জয়, এই জয় আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থার জয়। আমরা অনেক সময় দেখেছি, বিভিন্ন সময় আমরা বিচার ব্যবস্থার প্রতি অনেকে প্রশ্ন তোলে, বিভিন্ন সময়ে আমরা অনেক বিচারপতিদেরকে দাগিয়ে দিই, যারা, আমি সবার কথা বলছি না, অনেকে একসময় বিচারপতি ছিলেন, এখন তারা কোনো রাজনৈতিক দলের সাংসদ, সবার কথা বলছি না আমি সেই বিষয়ে। আমার কয়েকটা বিষয় বলার আছে যে এই যে জয়টা, এই জয়টা আমি উৎসর্গ করতে চাই প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন বাঙালিকে তথা শুভবুদ্ধি সম্পন্ন ভারতবাসীকে। কারণ ফেডারেল স্ট্রাকচারের মধ্যে জুডিশিয়ারি একটা বড় রোল প্লে করে। আর একটা কথা বলুন প্রকাশ, যে 2.5 বছরের যে সংকটটা, নিশ্চয়ই আপনার পরিবার রয়েছে, এবং সেখানে আমরা সবাই বুঝি, আমরা যারা চাকুরিজীবী বা যারা আমাদের রোজগারের ওপর চলতে হয় দাঁড়িয়ে, তারা প্রত্যেকেই বুঝি যে হঠাৎ করে যদি রোজগারটা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি বিপর্যয়ের মুখোমুখি হতে হয় গোটা পরিবারকে। একটু যদি শেয়ার করেন যে 2.5 বছরের এই সংকটটা কীরকম ছিল? আচ্ছা, 2.5 বছরের একটু আমি পিছিয়ে যাব। 2.5 বছরে 12ই মে 2023 সালে যে রায়টা আসে সিঙ্গেল বেঞ্চ থেকে, অনারেবল সিঙ্গেল বেঞ্চ থেকে, তার আগে ওই বেঞ্চে যে মামলা চলছে সে বিষয়ে আমরা অবগত ছিলাম, যে কয়েক দল যারা সেই সময় আমাদের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল এবং তারা অকৃতকার্য। কিন্তু আপনাদের বক্তব্য ছিল যে আপনাদের বয়ান না শুনে 32,000 শিক্ষকের চাকরি খারিজ হয়ে গিয়েছিল, আপনারা আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু, ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস, যেটা যে জন্য সুপ্রিম কোর্ট একদিনে মামলাটা ফিরিয়ে দেয় আবার হাইকোর্টে, যে এদেরকে শোনা হয়নি। একজন অপরাধীর কথা শোনা হয়, একজন মার্ডারের কথা শোনা হয়, একজন আতঙ্কবাদীর কথা শোনা হয়, কিন্তু একজন শিক্ষকের কথা শোনা হলো না, যে আপনি আপনার পক্ষটা বলুন। সেই কারণে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট আবার একদিনের মধ্যেই আবার কলকাতা হাইকোর্টে এই মামলা ফিরিয়ে দেয়, যে আপনারা আপনার বলার সুযোগটা এখানে নিন। আমরা বলার সুযোগ পেয়েছি, আমরা বলেছি এবং কাঙ্ক্ষিত জয় আমরা অর্জন করেছি। আমি আসবো, আমি একটু অভ্রর কাছে আসি। অভ্র, প্রশ্নটা এখানে যে একদম ন্যাচারাল জাস্টিস, এবং জাস্টিস এখন অবসরপ্রাপ্ত অফকোর্স অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিচারপতি ছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে লক্ষ লক্ষ যারা যোগ্য চাকরি প্রার্থী তাকে রীতিমতো মেসায়া বলে দেখেছিলেন। কিন্তু আজকের এই যে রায়, এবং এখানে মূল যে জায়গাটা দাঁড়াচ্ছে, এক তো হচ্ছে মানবিকতার প্রশ্ন, 2 হচ্ছে যেটা একটু আগে প্রকাশও বললেন, যে তাদের কথা না শুনেই আমরা জানি যে যখন ইভেন আজমল কাসাফ, তার হয়ে যখন কোনো আইনজীবী দাঁড়াতে চাইছেন না, তখন আদালত আইনজীবী স্থির করে দিয়েছিল। কারণ প্রত্যেকের, আমাদের দেশের আইন ব্যবস্থা অনুযায়ী প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। সেখানে দাঁড়িয়ে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এতজনের চাকরি সেটা খারিজ হয়ে যায়, যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই, আজও নেই। দুর্নীতি হয়েছে ডেফিনেটলি, সেটা আজকের আদালতের যে
বক্তব্য সেটাতেও স্পষ্ট, কিন্তু এই প্রকাশ তার সঙ্গে জড়িত এমন কথা কেউ বলেনি। এবং এখানেই আজকে আদালতের রায়ে বিচারপতিরা বলেছেন যে যারা সৎ চাকরি প্রার্থী তাদের গায়েও কালি ছিটবে। প্রশ্নটা তো এবার উঠবেই যে বিচারপতি এই রায় দিয়েছিলেন, যেহেতু তিনি বিচারপতি থাকা অবস্থায় ঘোষণা করে দিয়েছিলেন তিনি অবসর নিচ্ছেন এবং রাজনৈতিক দলে জয়েন করছেন, এবং তারপর তিনি যেদিন অবসর যিনি ইস্তফা দিলেন তারপরে তিনি বিজেপিতে জয়েন করলেন, এই মুহূর্তে তিনি বিজেপির সাংসদ। ইন্টেন্ট নিয়ে তো একটা প্রশ্ন উঠবেই, যে প্রশ্ন ইতিমধ্যে তুলতে শুরু করে দিয়েছেন অনেকেই। আমি আপনার সঙ্গে বিরুদ্ধাচরণ করব কেন বলুন? আমি ডিবেটে এসেছি, আমি বলছি আপনার যদি মতামতটা ঠিক হয় বা আপনার যদি অ্যানালিসিসটা ঠিক হয় তাহলে আমি কয়েকজনের নাম বলছি, এদের ক্ষেত্রে একই লজিক কিন্তু খাটে। জাস্টিস রঙ্গনাথ মিশ্রা, জাস্টিস বাহারুল ইসলাম, জাস্টিস অভয় থিপসে, জাস্টিস হাসনাইন মাসুদি, জাস্টিস বিজয় বাহুগুনা। এরা জাস্টিস ছিলেন বিভিন্ন কোর্টে, মহামান্য আদালতে। তারপর তারা কিন্তু কংগ্রেস বা তার অ্যালাইদের সঙ্গে, আমাকে বলতে দিন না, আমি কোনো ঝড়াঝাটি যাচ্ছি, একদম আমি তোমার সঙ্গে একদম আমি আপনার সঙ্গে একমত হই, আমি সেখানেই বলছি, অ্যাড করছি। প্রশ্নটা হচ্ছে একজন বিচারপতি অবসর নেওয়ার পর তারপর একটা কুলিং অফের পর তিনি কি করছেন সেটা নিয়ে প্রশ্ন, তারপরেও প্রশ্ন থাকতে পারে। কিন্তু এখানে অভিজিৎ গাঙ্গুলি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি 6-7 মাস আগে থেকেই বিজেপির সঙ্গে, না কখনো উনি বলেননি, কখনো উনি বলেননি। সেটা তুমি যদি না বলো, 1 ঘন্টা ডিবেট চলবে, আমি বলে দিচ্ছি দাঁড়ান, 1 ঘন্টা ডিবেট চলবে, আমি চ্যালেঞ্জ করছি আপনি প্যাকেজটা দেখান। আমি চ্যালেঞ্জ করে দিলাম, 1 ঘন্টা আপনার কাছে সময় আছে, আপনার টিমের কাছে সময় আছে, আমি একা বিজেপির মুখপাত্র বসে আছি, আপনি দেখান। আমি তাহলে আপনি যদি ঠিক হন, আমি যদি ভুল হই, আমি নিজে স্টেটমেন্ট উইথড্র করে নেব। আমি বলে দিচ্ছি, অন্য সংবাদ মাধ্যমে তার বক্তব্য ডেফিনেটলি আমরা চালাবো না, এতে কিন্তু তুমি যাদের উদ্দেশ্যে কথাটা বলছো গোটা বাংলার দর্শকরা তারা কিন্তু সেটা দেখেছেন। আমি দেখিনি, কেউ দেখেনি, এরকম কোনো বক্তব্য উনি বলেননি। ওনার বক্তব্য অন্য ছিল, ওনার বক্তব্য মৌপিয়াদি অন্য ছিল। আমি আপনার পুরো টিমকে চ্যালেঞ্জ করলাম, আমি একা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এখানে বসে আছি, দরকার হলে আমাকে ভুল প্রমাণ করে দিন, আই উইল ইট মাই ওয়ার্ডস। ইংরেজিতে একটা কথা রয়েছে, আই উইল ইট মাই ওয়ার্ডস, আমি যদি ভুল হই। আমি বলছি আপনার যুক্তি যদি ঠিক হয় যে উনি একদিকে কোনো দিকে ইনক্লাইন ছিলেন তাই উনি একটা কোনো মোটিভেটেড রায় দিয়েছেন, এই যুক্তি যদি ঠিক হয় তাহলে আমি যেই 5 জন জাস্টিসের নাম বললাম তারা যেহেতু পরবর্তীকালে কংগ্রেস বা তার অ্যালাইয়েতে যোগ দিয়েছে, তাহলে ধরে নিতে হয় তারা জাস্টিস থাকাকালীন যে রায়গুলো দিয়েছিলেন সেই সময় যদি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো রায় গিয়ে থাকে বা ভারতীয় জনতা পার্টির সমর্থকের বিরুদ্ধে কোনো রায় গিয়ে থাকে তাহলে সেগুলো মোটিভেটেড। আসলে আমি বলছি এই লাইন অফ আর্গুমেন্টটাই ভুল। এটা যদি একজন তৃণমূল সমর্থক বলেন বা তৃণমূলের মুখপাত্র বলেন আমি বুঝবো সেটা মোটিভেটেড, সে বলতে পারে, কিন্তু আমি আশা করব কেউ এই ধরনের একটা বক্তব্য রাখবেন না, কারণ তিনি যে রায় দিয়েছেন সেটা কিন্তু আজকে ধরুন আপিল হলো না ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্টের দরজা কিন্তু এখনো খোলা। আমি বলছি, ভাই একটা কথা বললো যে আজকে আপামর বাঙালির জয়, তুমি বলছো আপামর বাঙালির জয় বলাটা বোধহয় ঠিক হবে না, কারণ যাদের বিরুদ্ধে তোমরা মামলা লড়ছিলে তারাও তো বাঙালি, তাই তো? তারাও বঞ্চিত, আমি তোমার মাঝখানে বলিনি। আপামর বাঙালির জয় এটা বলা যায় না, তোমাদের জয়। 32,000 যারা চাকরি করছিলেন তাদের জয়, কিন্তু যারা বঞ্চিত বলে দাবি করছে, যারা বলছে তারা কষ্টের মধ্যে আছে, তাদের জয় নয়, তাদের কিন্তু হার হয়েছে। কিন্তু নিশ্চয়ই তারা আবার সুপ্রিম কোর্টে যেতেই পারে। তো সেই জায়গায় আজকে আপামর বাঙালির জয়টা কিন্তু আমি মেনে নিচ্ছি, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জয়, সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তৃণমূল কেন লাফাচ্ছে? তৃণমূল লাফাচ্ছে কারণ আলু পটল ঝিঙের মতো চাকরি বিক্রি করেছে, বিক্রি করে এই 32,000 লোকের ঢাল তৈরি করে তারা বেঁচে বেরিয়ে গেল। অভ্র আসবো, আমি কৃষাণুর কাছে আসি। অভ্রদের যেটা বক্তব্য যে তোমরা আজকে এই রায়ে যে লাফাচ্ছ, এখনো তো সুপ্রিম কোর্টের দরজা খোলা। কালকেই যদি, আজকে যখন তোমরা বলছো, যখন তোমরা তৎকালীন বিচারপতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছো, যখন দাঁড়িয়ে তোমরা বলছো যে এটা স্পষ্ট করে দিল যে কারা চাকরি প্রার্থীদের, সৎ চাকরি প্রার্থীদের শত্রু, কারা সৎ চাকরি প্রার্থীদের বন্ধু, কারা বন্ধুর মুখোশে শত্রু, ইত্যাদি ইত্যাদি, এখন সুপ্রিম কোর্টের দরজা খোলা। দেখো, যেটা তো আমরা তো আজকে যে সাংবাদিক সম্মেলন দলের পক্ষ থেকে, একথা কিন্তু বলা হয়নি। 1 মিনিট, দলের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে আমরা পরিষ্কার করে বলেছি যে মানুষ বিচার করবে, তো এর মানুষ এতদিন বিচার করেছে, ভবিষ্যতেও বিচার করবে যে কারা এই চাকরি প্রার্থীদের বা চাকরি হারাদের পক্ষে, কারা বিপক্ষে, কারা এইগুলো উস্কে দিচ্ছে। তার কারণ হচ্ছে এরকম দুর্নীতির অভিযোগ এই তো প্রথমবার নয়, ভুরি ভুরি হয়েছে, বিভিন্ন রাজ্যতে হয়েছে, ভারত জুড়ে হয়েছে।
এবং সেখানে আমি বেশি দূরে যাচ্ছি না, এই সদ্য গত বছরের যে নিট মামলা, যেখানে নিটের পরীক্ষার কোয়েশ্চেন লিক হয়েছে, টাকা দেওয়া হয়েছে, যারা দিয়েছে তারাও ধরা পড়েছে, যারা নিয়েছে তারাও ধরা পড়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট কি বিচারে উপনীত হলেন যে এত বড় লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, কিছু মানুষ ধরা পড়েছে তারা দুর্নীতি করেছে, কিন্তু সব মানুষকে বঞ্চিত করা যায় না, লাখ লাখ ছেলে, সুতরাং পরীক্ষা বাতিল হবে না। আমরা বিভিন্ন রাজ্যতে দুর্নীতির পরিপ্রেক্ষিতে দেখেছি। এই ক্ষেত্রে তো যে 272 না 252 জনকে বলা হয়েছিল, এখন তো প্রমাণিত তারা এই 32,000-এর প্যানেলেরও অঙ্গ নয়। তো সুতরাং এই যে পুরো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে দুর্নীতির একটা ফাসাড খাড়া করা হয়েছিল। দুর্নীতি একদমই হয়নি, আমরা কখনো বলিনি। দুর্নীতি হয়েছে, বিচার হোক, চিহ্নিত হোক, যেরকম অন্যান্য রাজ্যতে হয়। আজকে কোথাও মধ্যপ্রদেশে এত 13 বছর ধরে যে নিয়োগ দুর্নীতি হলো, ব্যাপন দুর্নীতি, এখন ব্যাপন 2 হচ্ছে, পাটোয়ারি নিয়োগে পুনরায় দুর্নীতি হয়েছে, কোথাও তো নিয়োগ বাতিল হয়নি। আসবো তোমার কাছে কৃষাণু, আমি কি সায়নের কাছে যাব। সায়ন, আজকের এই রায় বামপন্থী আইনজীবী যারা, নির্দিষ্টভাবে বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য বামপন্থী আইনজীবী যারা, তাদের জন্য কি একটা বড় ধাক্কা নয়? বিকাশ ভট্টাচার্যের জন্য বড় ধাক্কা কিনা তিনি ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে পারবে, সিপিআইএম এর জন্য এটা কোনো ধাক্কার কোনো বিষয় না। আমি তো বামপন্থী আইনজীবী কোট আনকোট বলে ভোকালতনামায় কিছু হয় না। ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাডভোকেট ছিলেন, তিনি মামলায় হেরেছেন, তিনি মামলায় জিতেছেন, এটা তার পক্ষে ধাক্কা কিনা ধাক্কা নয়। বামপন্থী আইনজীবী বলে যেমন সায়ন ওকালতনামায় কিছু হয় না, আবার আমরা যেখানে বসে আছি এটা এজলাস নয়, এটা সংবাদ মাধ্যমের স্টুডিও, এখানে বামপন্থী আইনজীবী বলে হয়। I will just humbly remind you, এটা এজলাস নয়। এজলাসে ডেফিনেটলি তুমি তোমার এই আর্গুমেন্টে যেতে পারতে, কিন্তু এই ডিবেটে এই আর্গুমেন্টটা স্ট্যান্ড করে না। তার মানে না মুপিয়াদি যুক্তি সব জায়গাতেই স্ট্যান্ড করে, আই বেগ ইউর পার্ডন, যুক্তি সব জায়গাতেই স্ট্যান্ড করে, আদালতের ভেতরেও করে, আদালতের বাইরেও করে। আমাদের কথা খুব স্পষ্ট মুপিয়াদি, দেখো 26,000-এর ক্ষেত্রেও আমরা বলেছি, 32,000-এর ক্ষেত্রেও আমাদের একই কথা, টেট এবং এসএসসির ক্ষেত্রে যে চাকরি হয়েছে তাতে দুর্নীতি হয়েছে, এটা 1 নম্বর কথা। রাজ্য সরকার প্রথমে মানতে চাইছিল না, এই যে কৃষাণুদা এক্ষুনি বলছিলেন যে দুর্নীতি হয়েছে, এখন আমরা বলছি ইত্যাদি ইত্যাদি, এতদিন বলছিল না, এতদিন বলেনি যতদিন না ধরা পড়েছে। দুর্নীতি হয়েছে, এটা বাস্তব, এটা প্রমাণিত, এমনকি আজকের রায়তেও বলেনি যে দুর্নীতি হয়নি। 2 নম্বর কথা, কিন্তু এই দুর্নীতির জন্য সামগ্রিকভাবে 26,000 বলো বা 32,000 বলো, আমাদের পার্টি থেকে বারবার বলা হয়েছে, এমনকি আজকেও দেখছিলাম সুজন চক্রবর্তী প্রেস কনফারেন্সে বলেছেন, এই সবাইয়ের ঘাড়ে একটা চিহ্ন, প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দেওয়া, আমরা এর তো চিরজীবন বিরোধিতা করেছি, প্রথম থেকে বিরোধিতা করেছি, এবং এখনো আমি তোমাকে বলছি, এই রায় যদি আজকে উল্টোটা হতো, ধরে নাও এই রায়ের আজকে উল্টো রায় এলো, আমরা তখনও দাঁড়িয়ে একই কথা বলতাম যে এর মধ্যে একটা অংশ আছে যারা যোগ্য, যারা এসবের মধ্যে নেই, যারা মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছে, কিন্তু তারা যেন কোনোভাবে না বলির পাঁঠা হয়ে যায়, এটা আমরা প্রথম থেকে বলেছি। মানে আমার ভাষাতে অন্যভাবে না নেওয়া হয়, একটা বড় ক্ষোভের সঞ্চার, একটা বড় অংশের, আমি সবার মধ্যে বলছি না, যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে একটা বড় ক্ষোভের সঞ্চার হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ভূমিকা নিয়ে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ক্লায়েন্টের হয়ে কি সওয়াল করেছেন, কি জবাব করেছেন, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে পারবেন, ইজ এ সিনিয়র অ্যাডভোকেট। আমি তোমাকে আমার পার্টি স্ট্যান্ড বলতে পারি, সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। কিন্তু মৌপিয়াদি, আমি এসবের বাইরে একটা কথা স্পষ্টভাবে আজকে বলতে চাই, আজকে এই কথাটা বলার দিন। এই যে ধরো যোগ্য শিক্ষক, অযোগ্য শিক্ষক, এত কিছু নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে তুমি দেখো পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, তাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে ট্রায়াল শেষ করে তাদেরকে অভিযুক্তকে কনভিকশন করানো, তুমি দেখো সেই দিকে ইডি বা সিবিআই কারোর কিন্তু কোনো নজর নেই। এই যোগ্য 36,000, 32,000, 35,000 এইসব নিয়ে চলছে। আমি খালি জেন্টাল রিমাইন্ডার, আমি মোবাইলে একটা জেন্টাল রিমাইন্ডার, আমি খালি বলছি এখানে বিজেপি এত চিল্লামিল্লি করছে, কিন্তু একজন মাত্র রাজনীতিবিদ, তার নাম বিশ্বজিৎ কুন্ডু, যিনি নিজের মুখে স্বীকার করেছিলেন আমি প্রাথমিকের চাকরি বিক্রি করেছি। এই বিজেপি তাকে ভোটে দাঁড় করিয়েছিল 2021 সালে, আর সেই বিজেপি বসে বসে আজকে দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করছে। আমি আসবো সায়ন, একসাথে চলতে আমি আসবো, অব্রর উত্তরও নেব, তার আগে একটু আশুতোষের কাছে আসবো, কারণ ওটা ব্রেকে যেতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে যারা 9 বছর 10 বছর ধরে পড়িয়েছে, সবার তো পরিবার আছে, এটা ভুলে গেলে হবে না।
আমরা কোনোদিনই চাই না যে কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাক, কোনো কারণে যাক, তার কারণ যোগ্যতার সাথে সে চাকরিটা পেয়েছে। আবার এটাও ঠিক যে পশ্চিমবঙ্গে যারা চৌর্যবৃত্তি করে চাকরি বিক্রি করে লেনদেন করে চাকরি করছেন তারা আমাদের আগামী প্রজন্মকে অ আ ক খ শেখাতে পারবেন না। বিষয় খুব পরিষ্কার এই জায়গায়। 2016 সালে যারা এসএসসি এসএলএসটি ছেলেমেয়েরা ছিলেন, শিক্ষক শিক্ষিকারা ছিলেন, যাদের চাকরি চলে গেছে দুর্নীতির কারণে, তখন কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবুকে আমরা কোনো টুইট করতে দেখিনি, কিন্তু আজকে টুইট করতে দেখছি। এখন ওরা টুইটারে সমস্যা ছিল না মানসিকভাবে করতে পারেননি, সেটা আলাদা ব্যাপার, সেটা উনি উত্তর দেবেন। আর তৃণমূলের নেতারা তো চুরি করেছেন, এটা তো লোকানোর কিছু নেই, করেছেন, খুল্লা করেছে। কেউ জেলে ছিল, বেলে ছিল, আবার কখনো জেলে যেতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে ঢাকার জন্যে সিবিআই, মোদিজির সিবিআই ব্যাট করেছেন কিন্তু তৃণমূলের হয়ে, এটা ভুলে গেলে চলবে না। এবং এত দুর্দান্ত ব্যাট করেছেন যে কোনো তথ্য প্রমাণ তারা খুঁজে পাননি, কোনো এভিডেন্স খুঁজে পাননি এবং কিছুই খুঁজে পাননি, কিন্তু 2016 সালে খুঁজে পেয়েছিলেন। 32,000 ছেলে মেয়েদের যে চাকরি যায়নি, আমরা আদালতকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, তার কারণ তাদের জীবন বেঁচেছে, জীবিকা বেঁচেছে, তাদের রাস্তায় বসতে হতো না। আর যারা এই চাকরি করছেন পশ্চিমবঙ্গে, কেউ বাইরে থেকে আসেনি, এই পশ্চিমবঙ্গের মাটিতে তাদের জন্ম। এবং আমরা খুব পরিষ্কারভাবে মনে করি আর কত ছেলে খেলা হবে, তার কারণ এই এসএসসি দুর্নীতির সাথে যারা যারা জড়িত তারা কিন্তু বাড়িতে বসে টিভিতে বিভিন্ন রকম সিনেমা দেখে বেড়াচ্ছেন, কিন্তু আজকে কোটি কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে কিন্তু মানুষ এখন অবধি বিচার পাননি। আমি আসবো এ প্রসঙ্গে আলোচনা, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরলাম বিরতির পর। প্রাথমিক টেট মামলায় যখন কিছুটা মানবিক কারণ দেখিয়ে 32,000 চাকরি বহাল রেখেছে আদালত, ঠিক তখনই আরও একবার ঘুরে আসছে 8 মাস আগে সুপ্রিম কোর্টের রায়ের কথা, যেখানে আমরা দেখেছিলাম যে পুরো এসএসসি প্যানেলই বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। 26,000 শিক্ষক তারা চাকরি হারান। এবার আরও একবার আলোচনায় চলে আসছে সেই প্রসঙ্গ। মাঝে মাত্র 8 মাসের ব্যবধান। এপ্রিল মাসেই সুপ্রিম কোর্ট বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি। দুদিন আগে তা পুনর্বিবেচনার জন্য আর্জিও জানানো হয়েছিল, কিন্তু তা গ্রহণ করেনি প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। আগের রায় বহাল রেখে তাঁরা জানিয়েছেন ভালো পড়ুয়া হলে আবার তিনি চাকরি পাবেন। শিক্ষক অশিক্ষক নিয়োগ বাতিলের ওই মামলার প্রেক্ষিতেই এবার উঠে আসছে প্রাথমিকের টেট মামলার কথা। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে 9 বছর ধরে যারা চাকরি করছে তাদের পরিবারকেও দেখতে হবে, ফলে এখানে একটি বৃহত্তর সামাজিক প্রেক্ষিতে কথা তুলে আনছে আদালত। কিন্তু দুই রায়ের মধ্যে ফারাকটা কেন? আইনজীবীরা বলছেন ফারাকটা দুর্নীতির গভীরতায়। এসএসসি প্যানেল বাতিলের সময় বারবার উঠে আসে চাল আর কাঁকড়ের কথা। যোগ্য আর অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে বলেছিল আদালত, কিন্তু তা সম্ভব হয়নি। আদালত জানিয়েছিল ওই মামলায় জালিয়াতিকে গোপন করা হয়েছে, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কিন্তু এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে বেনিয়ম হয়েছে তার জন্য যারা নির্দোষ তারা যেন এর ফল না ভোগেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো ফল্টের জন্য শিক্ষকদের চাকরি বাতিল করা যায় না, এক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতিও পাওয়া যায়নি। এসএসসি 2016 সালের প্যানেলে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে, কিন্তু প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় টাকা দিয়ে চাকরির কোনো প্রমাণ মেলেনি। 264 জন শিক্ষকের নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে, তাদের 1 নম্বর গ্রেস মার্ক দেওয়া হয়েছে। কোয়ালিফাইং নাম্বার পাওয়া আরও 96 জনকে চিহ্নিত করা হয়। এদিন ডিভিশন বেঞ্চ বলে সিবিআই কিছু শিক্ষককে খুঁজে পেয়েছেন যারা সুযোগ নিয়েছেন, কিন্তু নির্দোষ শিক্ষকদের দাগিয়ে দেওয়া যায় না। ফলে দুক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রকার ভেদেই পর্যবেক্ষণের বদল হয়েছে। রায় দেওয়া হয়েছে অন্য খাতে, যা 2026 বিধানসভা ভোটের আগে বড়সড় স্বস্তি দিয়েছে মমতা প্রশাসনকে। তবে মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে জল কোথায় গড়ায় সেটাই দেখার। কলকাতা টিভি। অভ্র, খুব সংক্ষেপে তোমার কাছে আসবো। প্রশ্নটা এটাই যে ওই যে ন্যাচারাল, প্রথমেই আমি যেটা বললাম যে ন্যাচারাল জাস্টিসের প্রসঙ্গ, সেই ন্যাচারাল জাস্টিসের প্রসঙ্গ কিন্তু সেই সময়ও উঠে এসেছিল যখন 26,000 চাকরি প্রার্থী তারা চাকরি হারান, এবং সে সময় এই প্রশ্নটা উঠেছিল যে যারা দুর্নীতি করেছেন, যারা অবৈধভাবে চাকরি কিনেছেন, চাকরি বেআইনিভাবে নিয়েছেন, তারা দোষী, কোনো সন্দেহ নেই, কিন্তু তার জন্য যদি সেখানে একজনও যোগ্য চাকরি প্রার্থী থেকে থাকেন তাকে কেন সাফার করতে হবে? এই রায় কিন্তু আরও একবার ওই প্রসঙ্গটাকে উস্কে দিচ্ছে। দিদি, আপনার প্রশ্নের উত্তর দেবো, তার আগে আমাকে 20 সেকেন্ড দিন। আমি সায়না তো দারুণ দারুণ কথা বললে একটু উত্তর দিই, না দিলে কি করে হবে উত্তর? আমি বলছি সায়নের কথা তো আমাকে শুনতেই হবে, কারণ লেফট তো ধোয়া তুলসী পাতা, বামের একদম ধোয়া তুলসী পাতা। বলুন তো 1990-এর দশকে আমাদের রাজ্যে দাঁড়িয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছিল এবং 2200 জনের চাকরি গেছিল,
সেটা উল্লেখ করা চলবে না, সেটা ভুলে যেতে হবে আমাদের, কারণ বামেদের আমলে হয়েছিল। ত্রিপুরাতে 10,000 জন এর চাকরি যায় এদের দুর্নীতির কারণে, বামেদের দুর্নীতির কারণে, কিন্তু সেই নিয়ে কথা বললে চলবে না, কারণ বামেরা তো ধোয়া তুলসী পাতা। খালি কি তাই? আমি এখানে শুনতে পেলাম যে হ্যাঁ যুক্তি নাকি সব জায়গায় খাটে, তাহলে তো আইনও সব জায়গায় একই খাটার কথা, মানে আইন কোর্টে আলাদা আর মিডিয়া স্টুডিওতে আলাদা, সেটা তো হতে পারে না। এবার সায়ন যেহেতু একজন প্র্যাকটিসিং আইনজীবী, ও নিশ্চয়ই জানে যে যদি কেউ কোনো কিছু অভিযোগ তার এগেন্সটে থেকে থাকে, ধরুন আমি একদম বুঝিয়ে বলছি, তার সাজা হয়তো 8 বছর, 8 বছর ম্যাক্সিমাম সাজার একটা কেউ ক্রাইম করেছে, সে যদি আন্ডার ট্রায়াল থাকার সময় 4 বছর অলরেডি কাস্টডিতে থাকে, সে অটোমেটিক্যালি বেল পাওয়ার জন্য এলিজিবল হয়ে যায় এবং বেল পায়। দাঁড়ান, এইটা আমার থেকে ভালো তো সায়নের জানার কথা, কারণ ও প্র্যাকটিসিং অ্যাডভোকেট। তো সেখানে ও আইন যখন প্র্যাকটিস করে তখন একরকম নিয়মে চলে, আর স্টুডিওতে যখন ডিবেট করতে বসে তখন অন্যরকম নিয়মে চলে। তাও নয় মেনে নিলাম, কারণ বাম ধোয়া তুলসী পাতা। কিন্তু বাম আরো কেন ধোয়া তুলসী পাতা বলুন তো? কারণ পিনারাই বিজয়নের মেয়েও এসএফআইও এবং ইডি তদন্ত ফেস করছে দুর্নীতির কারণে, তিনিও এখনো অ্যারেস্ট হননি। তো সেই জন্য আমাকে সেখানেও মেনে নিতে হবে যে বামেদের সঙ্গে আমাদের সেটিং। পিনারাই বিজয়ন আমাদের মানে বিজেপি আরএসএস এর জুতো পালিশ করে, তাই এখনো তার অ্যারেস্ট হয়নি। আরেকটা লাস্ট কথা, এত ধোয়া তুলসী পাতা বাম দেবশ্রম বোর্ড চালায় কেরালাতে, সংক্ষেপেই বলছি, দেবশ্রম বোর্ড চালায় কেরালাতে, দেবশ্রম বোর্ডের এক্স প্রেসিডেন্ট এ পদ্মকুমার সিপিএম লিডার, সে সাবরিমালা মন্দির থেকে 4 কিলো সোনা চুরি করার অভিযোগে এখন অ্যারেস্টেড। এই ধোয়া তুলসী পাতা বামকে নমস্কার, তাদের কথা শিরোধার্য। আমার কৃষাণুর কাছে প্রশ্ন, যে কৃষাণু আমরা দেখলাম যে আজকে অরূপ চক্রবর্তী, ব্রাত্য বসু যে প্রেস কনফারেন্স, সেখানে ওই 26,000 চাকরি প্রার্থীর প্রসঙ্গ এলো, কিন্তু যদি আমরা দেখি যে সেই মামলায় অর্থাৎ এসএসসি মামলায় সেখানে এত রকমের র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে তোমার ওয়েমার, ফাঁকা ওয়েমার শিট জমা দেওয়া থেকে শুরু করে এত তার যে ব্যাপ্তি ছিল দুর্নীতির, এবং যে সংখ্যাটা, সেই সংখ্যাটা চাল আর কাঁকড় আলাদা করতে না পারলেও দুর্নীতি করে চাকরি পেয়েছে এদের সংখ্যাটা অনেক বেশি ছিল। সেখানে দাঁড়ালে এখানে যদি দেখা যায় যে সেই সংখ্যাটা অনেকটাই কম, দুটো কি সত্যি তুলনায় আসে? দেখো, প্রথম কথা হচ্ছে যে এই সিলেক্টিভ লিক বা সূত্রের মাধ্যমে যেসব বিভিন্ন তথ্য আমরা বিগত 2-4 বছর ধরে আলোচনা করেছি, কখনো সিবিআই সূত্র, কখনো ইডি সূত্র, কখনো অমুক সূত্র, তমুক সূত্র, তো এই সূত্রগুলো এখন বেসিক্যালি আর গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তার কারণ হচ্ছে সূত্রগুলো কখনো এ অ্যারেস্ট হচ্ছে, ও অ্যারেস্ট হচ্ছে, এগুলো বলতে শুনেছি, কোনোটাই মেলেনি। এখন এই সূত্রের মাধ্যমে বা এজলাসে বসে বসে অনেক জাজ সাহেব মিডিয়াকে কন্টেন্ট দিতেন যেগুলো আইনের খাতায় লেখা হতো না, যেটা অর্ডারে লিখে প্রকাশিত হতো না, কিন্তু তারা মিডিয়া কন্টেন্টের জন্য অনেক কিছু বলে দিতেন, যেটা নিয়ে ফলাও করে সন্ধ্যেবেলা আমাদের আলোচনা করতে বাধ্য হতে হতো। এই বলেছেন, আজকে জাজেরাও কিন্তু এরকম অনেকগুলো কথা বলেছেন যে তারা মধ্যযুগীয় নাইট নন, যে তারা সমাজ সংস্কারের কাজ তাকে কেউ দেয়নি, তারা জাজ, তাদের একটা বিষয় থাকে, তাতে আইনের তথ্য প্রমাণকে ভিত্তি করে যা আসবে তার ভিত্তিতে রায়দান করবে। সমাজ সংস্কার করার গুরু দায়িত্ব কোনো জাজের উপর বর্তায় না। তারা বলেছেন তারা মধ্যযুগীয় নাইট নন, তারা একটি ওয়েলফেয়ার স্টেটের জাজ মাত্র। এবং এখানে বলে রাখি যে একটু কথা অভ্র বলল যে 2200 শিক্ষকের যে দুর্নীতি যে ধরা পড়েছিল, 1996 সালের এই দুর্নীতিটা 2013 সালের রায়। আমাদের সরকারের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর কিন্তু মানসিকতা একই ছিল। সেই দিন আমাদের সরকার বলেছিল যে এক একজনের 10 বছর, 14 বছর, 15 বছর চাকরি হয়ে গেছে। এখন যদি এই 2200 অবিভক্ত মেদিনীপুর জেলার যে শিক্ষকরা, তাদের যদি চাকরি চলে যায়, পরিবারগুলোর কি হবে? সুতরাং আমরা নিজের মানসিকতা, নিজের রায়, নিজের নৈতিকতা পাল্টাইনি। আমরা এখনো মনে করি যে কি করে হবে, আর এইগুলো তো তদন্ত আমরা করছি না। যদি দুর্নীতি হয়ে থাকে, যারা গুরুদায়িত্বটা কাঁধে নিয়েছেন, যারা অভিযোগ করেছেন, তাহলে এই দুর্নীতি তো আমি আবার বললাম তো, কেরালাতে মার্কশিট কেলেঙ্কারি হয়েছে, এই প্রশ্নপত্র থেকে মার্কশিট ফাঁস হয়েছে, তাদের কতজন শাস্তি হয়েছে, পুরো প্যানেল বাতিল হয়েছে কিনা। আজকে উত্তরপ্রদেশ থেকে, রাজস্থান থেকে, মধ্যপ্রদেশ থেকে, মহারাষ্ট্র থেকে বিভিন্ন জায়গায় নিয়োগ দুর্নীতি হয়েছে, হিমাচলে নিয়োগ দুর্নীতি হয়েছে, কতজনের প্যানেল পুরো বাতিল হয়েছে। এবং সর্বোপরি আমি একটা জিনিস বলি, যেহেতু আশুতোষ বলল, সংক্ষেপে আশুতোষ বলুক,
অনেক দুর্নীতির দায় প্রচুর কংগ্রেস নেতা 70 বছরে জেলে গেছে, বারবার গেছে, কিন্তু কিন্তু আর এইগুলো বলে লাভ নেই। প্রচুর কংগ্রেস নেতা দুর্নীতির দায় রায় গেছে। আজকে শিবরাম থেকে আমি কত বলবো, রাজীব গান্ধীর বিরুদ্ধে একসময় দুর্নীতির অভিযোগ ছিল, সাকসেসিভ গভর্নমেন্ট দুর্নীতির প্রশ্ন উত্তর দিয়েছে। এইসব বললে হবে না। সাধারণ ভাইদের চাকরি খাওয়াটাকে রাজনীতি করো, মাঠে ময়দানে রাজনীতি করো, কিন্তু মিডিয়া গদি মিডিয়াকে মূলধন করে যদি বাংলাতে রাজনীতি জয় আনতে চাও কোনোদিনও আসবে না। আমরা মানুষের সাথে আছি, দুর্নীতির আমরা বিরুদ্ধে, যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, কিন্তু দুর্নীতিকে অজুহাত করে রাজনৈতিক মূলধন করে যদি জিততে চাই সেটাও আমরা রাখছেন। আমি প্রকাশের কাছে আসি, যে প্রকাশ আমি দেখছিলাম যখন এই রাজনৈতিক তর্কাতর্কি চলছে তখন আপনি মাথা নাড়ছিলেন, একটা ডিসঅ্যাপ্রুভাল, আমি যদি ঠিকঠাক ইন্টারপ্রেট করে থাকি, কি ভাবছিলেন? আমি একটা কথা প্রথমে যেটা আসলে কি মনে হয় যে আপনারা বলুন বা 26,000 যে চাকরি বাতিল হয়েছে, সেক্ষেত্রে আমি যোগ্যদের কথা বলছি, যারা যোগ্য তারাও কোথাও রাজনীতির ঘুঁটির বোরে হয়ে যাচ্ছেন? হ্যাঁ, এই বিষয়ে আমার একটা কথা বিশেষভাবে বলার এখন, সেটা হচ্ছে যে উই ওয়ার আনহার্ড অ্যান্ড উই আর স্টিল বিং। কেন এটা হবে? একটা ডিবেট শোতে আমি এসছি, আমি আমার কথাগুলো তুলে ধরবো বলে। এতদিন ধরে এত আইনজীবী যারা মামলাটা লড়ছেন কোর্টে, তারা মিডিয়া বাইট দিচ্ছেন, সমাজে একটা পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা করছেন যে সমস্তটা খারাপ, এভরিথিং ইজ ব্যাড ইন ল। তো আজকে এখন যখন আমি এখানে আছি উপস্থিত, আপনারা সিনিয়র মোস্ট আমাদের, এবং প্রত্যেকে আমার প্রণম্য, সম্মানীয়, আপনাদের থেকে শিখবো আমরা। আর মাঝে কথা বলাটা তো শোভা পাই না অবশ্যই, তাই আমি মাঝে কথা বলিনি, কিন্তু আমি চাইবো আমাকে একটু হলেও শোনা হোক, কারণ বিগত 2-2.5 বছর ধরে আমাদের আজকে তো আলোচনা শুরুই হলো আপনাকে দিয়ে। হ্যাঁ, একদম, মানে আমি একটু সময় চেয়ে নেব। এই যে সেন্টিমেন্টটা, শুধু সেন্টিমেন্ট বলবো না, এটা আপনাদের অধিকার, আপনার কথা চাই শোনা হোক, এটা বলার হক আছে আপনাদের, এবং আমরাও দায়বদ্ধ সেটা শোনানোর জন্য। এবং যে কারণে আমি আপনাকে জাস্ট আধ ঘন্টা পিছিয়ে যেতে বলবো, যখন এই শোটা শুরু হয়েছে আজকে আপনাকে দিয়ে, আপনার বক্তব্য দিয়ে, প্লিজ বলুন। একদম একদম খুব সত্যি কথা। এই ফেডারেল স্ট্রাকচারে আমরা আছি, আর তার ফোর্থ পিলার রয়েছে আমাদের মিডিয়া সমাজ জীবনে একটা রূপরেখা তৈরি করে, কারো সম্পর্কে একটা পারসেপশন তৈরি করতে দিতে পারে, কাউকে উঠিয়ে দিতে পারে, কাউকে ফেলে দিতে পারে। যাই হোক, উই আর নট সাপোজ টু রিড দ্য লজ। অ্যাকচুয়ালি আমরা 2.5 বছর আগে একটু পার্সোনাল একটা জায়গায় আপনার একটু জাস্ট শেয়ার করতে চাইছি, যে এই 2.5 বছর ধরে যখন আইনি লড়াইটা লড়েছেন, সামাজিকভাবে লোকে তো ভুরু কুচকেছে, যে চাকরি গেছে কি আর কিছু করেনি, দুর্নীতি বাঁকা চোখে তাকিয়েছে মানুষ। এইটা তো মানে এটার তো কোনো মূল্য হয় না, এটা তো কোনো কম্পেনসেশন হয় না। তো এইখানে আমি বলছি, যেহেতু আমরা আনহার্ড ছিলাম সেই সময়, আমি বিশ্বাস করি যেহেতু আপনাকে অনেকটা নিরপেক্ষ আমার মনে হয়, তাই আপনি আমার কথা শুনবেন। এবং একটা জিনিস আমি বলতে চাইছি, যেটা যে 2.5 বছর আগে আমরা কিন্তু আইনের পড়াশোনা করা বা এই কচকচানিতে আমরা থাকতাম না, এটা আমাদের সাবজেক্ট নয়ও যদিও। এনিওয়েজ, আমরা বিগত 2.5 বছর অনেকটা আইন শিখেছি, বাধ্য হয়ে শিখেছি। এখন একটা জিনিস বারবার মিডিয়ার সামনে আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় হেডলাইন্স হচ্ছে, বিভিন্ন জায়গায় এই বাইটগুলো আসছে, যে শুধুমাত্র 9 বছর ধরে চাকরি করছিলেন বলে এনারা কম্পেনসেশন গ্রাউন্ডে এনাদের চাকরিটা বহাল রাখা হয়েছে। এটা কিন্তু সব থেকে বেশি ফলো করে বলা হচ্ছে, ফোকাসটা এর ওপর হচ্ছে। আমি আজকে অর্ডার কপি আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে, প্রত্যেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর সবার পক্ষে পড়া সম্ভব হয় না, এত সময় হয়তো সবার হাতে নেই। আমি একটু ফর্মুলেট করে কয়েকটা জিনিস আমি বলতে চাইছি, যে 9 বছর সার্ভিস লাইফ কোনো রকম আমাদের মানে কি বলবো, যোগ্যতার প্রশ্ন আসেনি, বা আমরা অযোগ্য কিনা, ঠিকঠাক পড়াতে পারছি কিনা। এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে পশ্চিমবাংলা বর্তমানে ভারতীয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় 1 নম্বর স্থানে উঠে এসেছে, সেটাও কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে। এনিওয়েজ, তো আমি এখানে বলছি 9 বছর চাকরি আমরা করছি, শুধু তাই নয়, এইখানে ছত্রে ছত্রে উল্লেখ আছে অর্ডার কপিতে। অর্ডার কপি এসে গেছে, আমি পাঠিয়ে দেবো, বা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নিজেরা ওয়েবসাইট থেকে। সেখানে একদম ক্লিয়ারলি বলা আছে যে 269 জন এবং 94 জন যাদের বিরুদ্ধে সিবিআই এবং ইডি প্রমাণ পেয়েছে, কাউকে গ্রেস মার্কস দিয়ে পাস করানো হয়েছিল, বা কেউ টেট আনকোয়ালিফাইড, তারা চাকরি করছে, তারা আমাদের প্রসেসের অংশই নয়। সাপোজ আর 2030 সালে একটা নিয়োগ হলো, সেখানে দেখা গেল যে 100% দুর্নীতিগ্রস্ত, তাই বলে 2016 সালে যারা নিয়োগ পেয়েছিল তারা কি ভুক্তভোগী হবে না। আমরা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি। এই 32,000 যারা সেই সময় আনট্রেন্ড ছিলাম, সাবসিকুয়েন্টলি ট্রেন্ড হয়েছি 2019 সালে এসে, এবং রিট পিটিশন ফাইল হচ্ছে 2022 সালে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, যারা বঞ্চিত বলছেন, অবশ্যই তারা আমাদের সহকর্মী হিসাবে এলে আমাদের প্রাথমিক শিক্ষা যদি উন্নত হয় তো ভালো হয় আমাদের।
তো তারা 6 বছর পরে মনে পড়লো যে ওনার এই সমস্যাগুলো ছিল, ওই 2 বছর বা 2 মাস বা 3 মাস পরে মনে পড়লো না, বা 2 বছরের মধ্যে মনে পড়লো না আমরা ট্রেনিং কমপ্লিট করা পর্যন্ত। আচ্ছা আমি বলি, এখানে যে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য বিষয় ডিভিশন বেঞ্চ আজকে বলেছে যে বিয়ন্ড দ্য স্কোপ অফ রিট পিটিশন গিয়ে জাজমেন্টটা দেওয়া হয়েছে। প্লিডিংস যেটা ছিল না, সেই প্লিডিংসের বাইরে গিয়ে অ্যাপটিটিউড টেস্টের বিষয়টা তুলে আনা হয়েছে, যেটা জাস্টিস নিজে করেছেন। দ্যাট ইজ ব্যাড ইন ল। রোভিং এনকোয়ারি করা হয়েছে 165 ধারায়, যে ইন্টারভিউয়ারদের একটা ডাকা হয়েছে এবং কিছু রিট পিটিশনারদেরকে ডাকা হয়েছে। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আপনারা নিয়েছিলেন, তোমরা দিয়েছিলে, আমাদেরকে ডাকা হলো না, একটা পক্ষ শুধু শোনা হলো। এটাও জাস্টিস লিখেছেন, রায়ে দেখতে পারবেন যে এটা কিন্তু ঠিক হয়নি, এক পক্ষ নিয়ে করাটা ঠিক হয়নি। আর সব থেকে বড় যেটা বিষয়, এই যে রাজনৈতিক কচকচানিগুলো প্রতিদিন আমরা শুনি যে এই একটা কোনো খারাপ জিনিসকে বা একটা কোনো ভুলকে জাস্টিফাই করার জন্য আরও অন্যের 5টা ভুল দেখানো হয়, এতে কি আরও কিছু মানে আদৌ সুরাহা হয়? অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। তো এইভাবে কি করে চলতে পারে? আমি মানে কাউকে একজনকে বলছি যে আপনারা এই ভুলগুলো করেছিলেন বা এই ভুলগুলো করেছেন, আপনি বলছেন আপনি 50 বছর আগে এই ভুলগুলো করেছিলেন, তাতে কি সত্যি সত্যি সব ঠিকঠাক হয়ে যায়? দেখুন, এখন আমাদের বলার বিষয় সেটা হচ্ছে এই মিডিয়া ট্রায়াল নিয়ে। তো এই মিডিয়া ট্রায়াল নিয়ে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন আছে, RK Anand ভার্সেস রেজিস্ট্রার অফ দিল্লি হাইকোর্ট, সাইটেড অ্যাজ 2009 8 SCC 106। এইখানে মিডিয়া নিয়ে একটা কথা খুব ভালো এখানে ওনারা লিখছেন, দ্য ইম্প্যাক্ট অফ টেলিভিশন অ্যান্ড নিউজ পেপার কভারেজ। আমার এখানে একটা বক্তব্য আছে। প্রথমত হচ্ছে ওই রায়টা সম্পর্কে আমরা সবাই জানি। আমার বক্তব্য আছে যে মিডিয়ার একটা অংশ যদি মিডিয়া ট্রায়াল করে থাকে এবং ব্যাড লাইটে আপনাদের দেখিয়ে থাকে, সেটা নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের এটাও মানতে হবে যে মিডিয়ার আরেকটা অংশ সেটা করে, তারা আপনাদের কজগুলো তুলে ধরেছে। কাজে এই আলোচনাটা আজকের জন্য থাকবে। আচ্ছা, তাহলে অন্য কোন মিডিয়া কি করলো তার দায়িত্ব এখানে আমি নেব না। কোন মিডিয়ার আমি কথা বলছি না, আমি একটা পার্ট শুধু পড়ে শোনাচ্ছি। এখানে একটা পার্টে বলছেন ওনারা যে উই হ্যাভ ভিউড উইথ ডিসবিলিভ সিনিয়র অ্যাডভোকেটস ফ্রিলি টেকিং পার্ট ইন টিভি ডিবেটস অর গিভিং ইন্টারভিউজ টু এ টিভি রিপোর্টার অর অ্যাঙ্কার of the show on issues that are directly the subject আমরা জানি এটা, আমরা এই রায়টা জানি, তার যে কনসিকোয়েন্স সেগুলো জানি এবং সেগুলো সর্বজন বিদিত ইতিমধ্যে। আমি এখান থেকে একটু, এবং যে কারণে তার হাত থেকে সমস্ত কেসও চলে গিয়েছিল। হ্যাঁ প্লিজ, আজকে প্রাসঙ্গিক যে 10 সেকেন্ড নেব, সেটা হচ্ছে যে যারা যে মামলাগুলো এখন বর্তমানে লড়ছেন সেই মামলাগুলো নিয়ে তারা যদি মিডিয়ার সামনে এসে বলেন, তাতে প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক বা যাই হোক না কেন, সেখানে এসে যখন বলেন মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে পড়ে। আমাদেরকে কিন্তু কেউ শোনে না। আমরা আশা রাখবো আমাদের এলাকায় বা আমাদের এই আশেপাশেও তো অনেকে প্রাইমারি টিচার ছিলেন, সেই সময় কিন্তু আমাদের কথাগুলো শোনা হচ্ছিল না। আমরা বাড়ি বসে শুনছি যেগুলো ভুল বলা হচ্ছে, মিথ্যে বলা হচ্ছে, একটা পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে সমাজ জীবনে, যে কারণে সবাই ভুরু কুচকেছিলেন, যে কারণে সবাই বাঁকা চোখে তাকিয়েছিলেন। আমি একটু সায়নের কাছে আসি। সায়ন, আমি একদম লেম্যান হিসেবে জিজ্ঞেস করছি যে ধরো আইনের ক্ষেত্রে আমরা তো দেখি যে বিভিন্ন মামলার রেফারেন্স উঠে আসে এবং সেই রেফারেন্স খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, এবং যেটা তোমাদের থেকেই আমরা তোমাদের যে স্টাইল অফ ফাংশনিং সেটা থেকে আমরা এটা সম্পর্কে জেনেছি। আমার এখানেই প্রশ্ন যে এই যে 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকা, এটা কি একটা রেফারেন্স পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে? কারণ বারবার কিন্তু এই 26,000-এর যে প্রসঙ্গ সেটা উঠে আসছে আজকে এই রায় ঘোষণার পর থেকেই। দেখো মপিয়াদি, প্রথম কথা হচ্ছে যে 26,000-এর যা বিষয় তার রিভিউ পিটিশন ডিসপোজ অফ হয়ে গেছে, ফলে ওখানের আর কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি তোমার প্রতিবেদনেও শুনছিলাম দ্য ডেপথ অফ করাপশন, এবং এই করাপশনের ডেপথ তো মানে আদালতে তো প্রমাণ বা এভিডেন্সের মাধ্যমে কথা হয়, এবং সেই এভিডেন্স ইনভেস্টিগেটিং এজেন্সি তুলে নিয়ে আসে। সিবিআই যা ইনভেস্টিগেট করেছে এই টেট 2014-তে, তাতে 200 না 264 বা এরকম কিছু একটা ইললিগাল রিক্রুটমেন্ট যাদের হয়েছিল তাদের একটা নামের তালিকা দিয়েছে। ফলে টেটের ক্ষেত্রে এবং এসএসসির ক্ষেত্রে এই দুটো আমার মনে হয় না যে বোথ আর অন সেম বোট, আইনের ভাষায় বলতে গেলে আমার মনে হয়নি। এটা আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি কৃষাণুদার সাথে একদমই একমত যে এই সমস্ত ব্যক্তিরা সমাজ সংস্কারক করবে কেন? সমাজ সংস্কারক হিসেবে অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানদেরকেই আমরা দেখতে চাই। শুধু তৃণমূলকে আমি একটা কথা সবিনয় জিজ্ঞেস করতে চাই, আমি খালি একটাই কথা বলছি মপিয়াদি, আমি বলছি যে তৃণমূলের এত উচ্ছ্বসিত হওয়ার কি আছে?
কোথাও একবারের জন্য বলেনি যে দুর্নীতি হয়নি। আমি তোমাকে বলছি যদি একজনেরও দুর্নীতি হয়ে গিয়ে থাকে তার দায় রাজ্য সরকার নেবে না? আমার 2 নম্বর কথা, এদের এত মন কাঁদেই নেকা কান্না তৃণমূলের। 2022 সালের টেট আজ অব্দি চাকরি দেয়নি, ছেলেমেয়েরা রাস্তায় নেমে মিছিল করছে। তাই এদের ভণ্ডামো বন্ধ হওয়া উচিত। আর বিজেপির নেতাকে আমি শুধু কাটা জায়গায় একখানা নুনের ছেটা মেরেছিলাম, বিশ্বজিৎ কুন্ডু, ও 1992 সালে পড়ে গেছে, কিন্তু একবারের জন্য বলবে না যে এত বছর ধরে আমরা ক্ষমতায় ছিলাম, কোনদিন এমন কোন শিক্ষক মহাশয়কে প্যানেলে এসে তার এই হারাহারের কথা যে 10,000 চাকরি দুর্নীতি করে দিয়েছিলে সেটার উত্তর দাও। লজ্জা থেকে এই রাজ্যে যে 2200 চাকরি দুর্নীতি করে দিয়েছিলে সেটার উত্তর দাও। তুমি এত উত্তর দিচ্ছ, এত নুন ছেটাচ্ছ। আমি মোপিয়াদি এটা নুন হলুদ সবই ছেটাও। এবার বলতে দাও, মোপিয়াদি বাইরে আছে, বলতে দাও। আমি তো উত্তর চাইছি, বলতে দাও, আমি চাইছিও বলবো। দেখো আমি জানি ওর আজকে অনেক অনেক দায়, ওকে সিবিআই এর হয়ে বলতে হবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে বলতে হবে, বিজেপির হয়ে বলতে হবে। আমি তোমাকে শর্টে বলছি, তৃণমূলের কাছে গুড জুডিশিয়ারি ব্যাড জুডিশিয়ারি আগামী কাল থেকে হবে। ওদের কাছে এই ডিভিশন বেঞ্চটা ভালো হবে কাল থেকে। কিন্তু এই জুডিশিয়ারি যখন সুপার নিউমেরিক পোস্ট নিয়ে বিশ্বজিৎ বসুর বেঞ্চে যখন আলাপ আলোচনা হয়, মামলা হয়, তখন বিচারপতির ছবির ওপরে দাঁড়িয়ে ওঠে আর তৃণমূল নেতারা প্রশ্রয় দেয়। এই রাজ্যের সরকারের তাবৎ তাবৎ নেতারা তখন কোথায় থাকে? এই প্রশ্নের উত্তর এরা দেবে? এই প্রশ্নের উত্তর এরা দেবে না। আমি আসবো, শিক্ষা ব্যবস্থা মোপিয়াদি আমি খালি একটা কথা ধরিয়ে দিচ্ছি, এই রাজ্যের বুকে জিরো এনরোলমেন্ট স্কুল, একের পর এক স্কুল ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে। পিটিআই স্টুডেন্ট টিচার রেশিও কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কিসের অবস্থা শিক্ষা ব্যবস্থার? কার আনন্দ উল্লাস করছে রাজ্য সরকার? গোটা শিক্ষা ব্যবস্থাকে শ্মশানে পাঠিয়ে দিয়ে। এটা ঠিকই। আমার আশুতোষের কাছে প্রশ্ন, যে যেভাবে, যেটা সায়নু উল্লেখ করলো, যে যেভাবে আজকে আমরা দেখলাম যে পর্ষদ সভাপতিকে নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রেস কনফারেন্স করলেন, তারপর আবার তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে ব্রাত্য বসু তিনি প্রেস কনফারেন্স করলেন অরূপ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে। সত্যি কি আজকের এই যে সায়ন যেটা বলছে দুর্নীতি হয়নি, এটা কিন্তু আজকের রায় কোথাও প্রতিষ্ঠিত নয়। তাহলে সত্যি কি এটা সাপমুক্তি হলো রাজ্য সরকারের? শিক্ষামন্ত্রী আমি তুমি পৃথিবীর কেউ বলতে পারবো না, আর মন্ত্রীকে মুখকে এগুলো বোঝা খুব মুশকিল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চিনি। 1 2 একটা কথা আমার এই শিক্ষক ভাইয়ের খুব স্ট্রাইকিং, ঠিক বলেছে। যে কোনো টিচারকে জিজ্ঞেস করবে, আজকে এই সামাজিক ওদের যে বদনামটা তৈরি হয়েছে আজকে, এর জন্য কিন্তু এই পলিটিক্যাল কচকচানি একমাত্র দায়ী। সারা দিন ধরে তাদেরকে নিয়ে যেভাবে মানে পলিটিক্যাল রুটি এক প্রকার সেঁকা হয়েছে, ইউজ করা হয়েছে পলিটিক্যাল কার্ড হিসেবে, এইটা বন্ধ করতে হবে কোথাও না কোথাও। তার কারণ একটা শিক্ষকের মাইনের চেয়েও আমি মনে করি তাদের সিট দ্বারা তারা জোর দেখিয়েছে বলে আত্মসম্মানের জন্য, এবং লোকে ভেবেছিল, তৃণমূল ভেবেছিল রাজ্যে শিক্ষকরা আন্দোলন করতে পারবে না, তারা করে দেখিয়েছে, তাদেরকে আমি স্যালুট জানাই। এবং সব থেকে বড় কথা, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে বিস্তারিতভাবে প্রেস কনফারেন্সে বলেছেন কিছু কথা, এবং তোমাকে বুঝতে হবে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম ওই জন্য যে রায়টা কবে। এখন দেখো, এই রায় পলিটিক্যাল মোটিভেটেড হয়ে বিজেপির সাংসদ দিয়েছেন কি দেয়নি আমি বলতে পারবো না। তার কারণ রায়ের ডেট ছিল 12ই মে 2023, তাই তো? আর উনি 5 মার্চ 2024 ছেড়েছিলেন, বলেছিলেন বিজেপি ওনাকে ডাকছে, ওয়্যারলেসে ডাকছে। এখন কিভাবে ডেকেছে আমি জানি না। তার কারণ 17 রকম দুর্নীতি আমরা দেখেছি, সিবিআই প্রমাণ করতে পারেননি এবং ফেলিয়ার হয়েছে। আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা পশ্চিমবঙ্গে রাজনীতি করি, যে কোনো রাজনৈতিক দল, একটাই বাক্যে কথা বলা উচিত যে যাদের চাকরি চলে গেছে দুর্নীতির জন্য, এই সরকারকে দায়িত্ব নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে জীবন জীবিকা ফেরানো। আমি আসবো, আমি একবার শুনে নিই ব্রাত্য বসু, তিনি আজকে নিশানা করেছেন নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যিনি তদানীন্তন বিচারপতি। দেখুন, একদম 30 সেকেন্ড করে আমি অভ্র আর কৃষাণুর কাছে আসবো। অভ্র, দেখুন, কোনো প্রাক্তন বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ নেই, কারণ অবশ্য তৃণমূলের এটাই লাইন, এটা আমাদের কাছে নতুন কিছু না। জাস্টিস রাজাশেখর মান্তার বাড়ির বাইরে পোস্টার মেরেছিল, কারা মেরেছিল? ওখানে ভর্তি সিসিটিভি, তাও কলকাতা পুলিশ নাকি ধরতে পারেনি। তো তৃণমূলের থেকে এটা এক্সপেক্টেড, কিন্তু কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের কথা কখনো বলবে না।
দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যেটা প্রথমেই বলেছিলে, আমার কাছে ভিডিওটাও আছে, যেহেতু সেটা অন্য চ্যানেলের আমি তোমাকে দেখাতে পাচ্ছি না, আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো, তখন করে নেবে। পরিষ্কার ভাবে এই অভিজিৎ বাবু পরিষ্কার বলেছেন, তিনি আমার কাছে এক্ষুনি আছে, উনি পরিষ্কার বলেছেন যে তিনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন এবং দাঁড়াও না, আমি সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো, দেখে নেবে। বিশেষ করে হচ্ছে উনি বলেছিলেন বিজেপির সাথে উনি যোগাযোগ রেখেছিলেন, বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন, তারপরে উনি এজলাসে গেছিলেন 5 দিন পর, 5 দিন ছুটির পরে, 5 দিন ছুটির পরে উনি এজলাসে গেছিলেন। এক সেকেন্ড, বিষয়টা কি? এক সেকেন্ড, ভাই বললো না একটা মারাত্মক জিনিস, আমি ধন্যবাদ জানাচ্ছি যারা কখনো মিথ্যাচার ধরা পড়েছে আমার ফেসবুক, কারণ কৃষাণু এবং অভ্রকে বিরত করছি। আমি এখানে যেটা বলতে চাইবো যে অভ্র যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজকে ডিফেন্ড করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ততটা অ্যাগ্রেসিভলি ইডি সিবিআই নিয়ে তিনি অলরেডি প্রশ্ন তুলে দিয়েছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। কাজী অভ্র তিনি সেটা নিয়ে আর প্রশ্ন করছি, আমি যে 5 জন মহামান্য বিচারপতির নাম বলেছি, এই অ্যাপ্রোচটা যদি ঠিক হয় তারা কেউ এজলাস থেকে এই লাইন অফ আর্গুমেন্টটাই কেউ জয়েন করে, বলাই যায়, এটা বলাই যায়, সময় একদম স্বস্তির কথা। এটাই রাজনৈতিক তর্ক, সবকিছুর বাইরে গিয়ে আজকে প্রকাশদের মতো 32,000 পরিবারে যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, এটা আমাদের জন্য সত্যি একটা বড় স্বস্তি। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।